চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে জোলা আর 7 ভূত। আজকের গল্পের মূল চরিত্রে শুভ, সমৃদ্ধি ও অভ্র। গল্পের আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। তাহলে আর দেরি কিসে, চলুন শুরু করি আজকের মজার গল্প জোলা আর 7 ভূত। লাল সুতো আর নীল সুতো। এক জোলা একদিন তার স্ত্রীকে বলল, বউ বউ, শোনো না গো, আমার না কদিন ধরে খুব পায়েস খেতে ইচ্ছে করছে গো। সেই কবে খেয়েছি, আজ একটু পায়েস খেতে দাও না গো, একটু দাও না গো। জোলা স্ত্রী বলল, ও মা, ঘরে যে কাঠ নেই গো, কাঠখানা এনে দাও, পায়েস রেঁধে দিচ্ছি, তারপর না হয় মন ভরে খেও। জোলা কাঠ আনতে গেল। পথের ধারে একটা বড় আম গাছ ছিল। তারই একটা শুকনো ডালের আগায় বসে জোলা তারই গোড়ার দিকটা ভালো করে কাটতে লাগলো। এবার তা দেখে পথের একজন লোক তাকে ডেকে বলল, ও ডাল কেটো না, কাটলে তো পড়ে যাবে তুমি। জোলা বড় বিরক্ত হয়ে বলল, এই এই তুমি কি গুনতে জানো নাকি? হ্যাঁ, ও ডাল কাটলে পড়ে যাবো, ও তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি কি পায়েস খাবো না বুঝি? এই যাও তো যাও, নিজের কাজ করো, যাও। যত সব কি মাথা মোটা লোক রে বাবা। যাক যাক, পড়ুক, আমার আর কি। পথে লোক আর কিছু না বলে চলে গেল। এবার খানিক পরে যা হবার তাই হলো। ডাল কাটতেই জোলাও ডাল শুদ্ধ একেবারে মাটিতে পড়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা গো, পড়ে গেল গো, মাথাটা ফেটে গেল। এবার গাছ থেকে পড়তেই জোলা ভাবলো, তাই তো, আমি যে পড়ে যাব তা ও কি করে জানলে? হ্যাঁ, ও নিশ্চয়ই বড় কেউ হবে, কোনো সাধারণ মানুষ নয়। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি চিনতে পারিনি গো লোকটাকে, কত কথা শুনিয়ে দিলুম। ঠাকুর পাপ নিওনি। যাই যাই যাই, এখন মনে বেশি দূর যায়নি, কে ধরি। হ্যাঁ, এই ভেবেই জোলা সেই রাস্তা দিয়ে ছুটে গিয়ে একেবারে সেই পথিকের পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, প্রভু প্রভু প্রভু, আপনি কে? প্রভু আপনি কে? আমি কবে মরবো প্রভু? আমি কবে মরবো সেইটা আমাকে বলে দিন একটু প্রভু। প্রভু আপনি একটু বলে দিন, আপনি সব জানেন। মরবি আমি কি করে জানবো? না প্রভু, না প্রভু, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আগে আপনি বলুন প্রভু, আগে একটু বলে দিন আমি কবে মরবো। পথিক ভারী মুশকিলে পড়ল। জোলার খুব বিশ্বাস হয়েছে যে এই পথিক সামান্য পথিক নয়, সুতরাং তার প্রশ্নের উত্তর না পাওয়া অবধি তাকে সে কিছুতেই ছাড়ছে না। শেষটা পথিক যখন দেখল কিছু একটা না বললে তার আর ঘরে যাওয়া হবে না, আর বলা ভালো তার এই পরনের ধুতিখানা আর আটকানো যাবে না, তখন সে রেগে গিয়ে বলল, তুই ধুতিটা ছাড়, আগে ধুতিটা ছাড়। বাবা, শোন, তোর পেটের ভেতর থেকে যেদিন ওই লাল সুতা নীল সুতা বেরোবে সেদিন তুই মরবি। যা যা, এখন যা দেখি, যা। এবার এই কথায় জোলা শেষমেশ সন্তুষ্টই হলো। তাহলে সেদিন পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো বেরোবে, আমি সেদিন মরবো।
যা বাবা, আগে থেকে জানা গেল। পথিকটিও এই ফাঁকে সুযোগ পেয়ে দে দৌড়। জোলা এরপর ধীরে সুস্থে বাড়ি ফিরল। এখন থেকে জোলা ঠিক হয়ে বসে আছে যে লাল সুতো আর নীল সুতো বের হলেই তার মৃত্যু হবে। সুতরাং সে রোজ পরীক্ষা করে দেখে তা বের হয় কিনা। এরকম পরীক্ষা করতে করতে একদিন সত্যি সত্যি তার কাপড়ে একখণ্ড লাল সুতো আর একখণ্ড নীল সুতো সে খুঁজে পেল। আর ব্যাস, অমনি সে চিৎকার করে তার স্ত্রীকে বলল, ওগো শিগগির এসো গো, আমি মরে গিয়েছি গো। আর কোথায় গেলে গো? আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে গো, তাড়াতাড়ি এসো। তার স্ত্রী এসে দেখলো সত্যি সত্যি লাল সুতো আর নীল সুতো বেরিয়েছে। তখন সে বেচারা আর কি করে, জোলাকে বিছানায় শুইয়ে মুখে কাপড় চাপা দিয়ে সে কাঁদতে বসলো। সে কি গো, ওগো তুমি কি বলছো গো? কি হলো গো, তোমার কি হলো গো? এর মধ্যে আরো 2-4 জন জোলা বাড়িতে এসে দেখে যে জোলা স্ত্রী ওইভাবে কাঁদছে। তারপর সব জিজ্ঞেস করে যখন তারা জানলো যে লাল সুতো আর নীল সুতো পাওয়া গিয়েছে, তখন সকলে মিলে স্থির করলো যে জোলা নিশ্চয়ই মরেই গেছে। সুতরাং এবার সবাই মিলে তার সৎকারের চেষ্টা করতে লাগলো। কিন্তু এইখানে ভারী একটা মুশকিল দেখা দিল। পোড়ানোতে জোলা কিছুতেই রাজি হলো না। পোড়ানোর কথা তুলতেই সে বলে, ওমা, পুড়ে যাবো যে। কিন্তু মরে গেলে তাকে পোড়ানো ছাড়া আর কি করা যায়? হ্যাঁ, গোড় দেওয়া। কিন্তু জোলা তাতেও অসম্মত, বলে, ওমা, দম আটকে যাবে যে, ওসব তো চলবে নি। শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে জোলাকে গোড় দেওয়াই হবে, কিন্তু তার মুখখানা বাইরে বের করা থাকবে, এবং এতেই গোড়কে গোড়ও হলো আর দমবন্ধ হলো না। জোলা এতে বড়ই রাজি হলো, কিন্তু সে খালি বলল তার যখন যখন খিদে পাবে কেউ গিয়ে তাকে 4টি ভাত খাইয়ে আসবে। এবং এরকম পরামর্শের পর জোলাকে শেষমেশ সবাই মিলে গোড় দিয়ে দিল। অর্থাৎ তার মুখ থাকলো মাটির উপরে, আর সব থাকলো মাটি দিয়ে ঢাকা। এইভাবে সমস্ত দিন কাটলো। রাত্রিতে 4টি ভাত খেয়ে জোলা সবে একটু ঘুমানোর চেষ্টা করছে। অন্যদিকে সেই রাত্রিরে 7টা চোর সেই পথ দিয়েই রাজার বাড়িতে চুরি করতে চলেছে। এবার চোরেরা তো আর বাবুদের মতন ওই সদর রাস্তা দিয়ে চলে না, তারা প্রায় ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে চলে। আর সেই সব জায়গায় অনেক সময়ই নোংরা থাকে। তাই চলতে চলতে একজন চোর কাদার মতন কি একটা জিনিস এবার পায়ে মারালো। বাবা, সে একেবারে বিশ্রী গন্ধ। সে পা মোছবার জন্য একটা জায়গা খুঁজতে লাগলো। এবার তার কাছেই ওই জোলাকে গোড় দিয়েছে। সেই চোর পা মুছবি তো মুছ, একবারে সেই জোলার মুখে গিয়ে মুছতে লাগলো। মুছে নি, কি এটা নরম নরম। এবার ঘষার আর গন্ধের চোটে জোলার ঘুমটা এবার ভেঙে গেল। সে রেগে উঠে বলল, এই তোমার কি চোখ নেই নাকি গো? কি গন্ধ। চোর ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আমি জোলা, এখানে কি করছিস? হ্যাঁ, আমি তো মরে গিয়েছি। আমার তো লাল সুতা নীল সুতা বেরিয়েছে, তাই আমাকে এখানে সবাই গোদ দিয়েছে। এই কথা শুনে চোরেরা খুব হাসতে লাগলো। তারপর তাদের একজন বলল, একে আমাদের সঙ্গে নিয়ে চল। চোরেরা জোলাকে ভালো করে বুঝিয়ে দিল যে তার মৃত্যু হয়নি, আর তাদের সঙ্গে গেলে সে পেট ভরে খেতে পাবে। জোলা জিজ্ঞেস করলো, কি খাবে? পায়েস? চোরেরা বলল, হ্যাঁ হ্যাঁ, পায়েস খাওয়াবো, চল চল। এবার পায়েসের কথা শুনে জোলা কোনো আপত্তি করলো না। তারপর চোরেরা তাকে মাটি থেকে তুলে উঠিয়ে নিয়ে সাথে নিয়ে চলল। রাজার বাড়িতে গিয়ে চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড একটা সিঁধ কাটলো। তারপর জোলাকে ওই সিঁধের ভিতর ঢুকিয়ে দিয়ে বলল, হ্যাঁ শোন, যা
ভেতরে গিয়ে রাজার মাথার মুকুটটা নিয়ে আয় তো, যা। এবার রাজার খাটে মশারি খাটানো ছিল। এবার ভিতরে ঢুকে তা দেখে জোলা ভারী আশ্চর্য হয়ে গেল। সে মশারির চারদিক ঘুরেও কোথাও তার কোনো দরজা খুঁজে পেল না। সুতরাং আবার সে চোরেদের কাছে ফিরে এসে বলল, না, হলো নি। ঘরের ভেতর তো আর একটা ঘর আছে, কিন্তু তার তো কোনো দরজা নেই, কি করে ঢুকবো? চোরেরা বলল, আরে দূর বোকা, ওটা ঘর নয়, মশারি। ওটাকে তুলে দেখলি না কেন? যা, আবার যা। এবারে মাথা মোটা পুরো। জোলা আবার ঘরের ভেতর গেল। এবার জোলা মশারি তুলতে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সেটা তোলা তো দূর, নাড়াতে অবধি পারলো না। আরে তা পারবে কেমন করে, কারণ সে তো পুরো খাট শুদ্ধ ধরে টানাটানি করছিল। অনেক চেষ্টার পরেও যখন ফল কিছুতেই কিছু হলো না, তখন সে আবার ফিরে এসে বলল, না ভাই, এটাও হলো না, বড্ড ভারী তো, তুলবো কি করে? ওরে বাপরে বাপরে, কি গাধা রে বাবা! উফ, এমন গাধা আর দেখিনি। তা তুই বুঝি পুরো খাট শুদ্ধ তুলে দেখতে গেছিলি নাকি? ওরে বাবা, ওই কাপড়টা শুধু টানলি তো হয়। আচ্ছা বাবা, কি বলি কে? এবারে জোলা আর কোনো ভুল করলো না। ভিতরে গিয়ে মশারির কাপড় ধরে হালকা টানতেই সেটা এবার উঠে আসলো। ভিতরে খুব উঁচু গদির উপরে রাজা শুয়ে আছেন, আর তার গায়ে ঝালর দেওয়া অতিশয় পুরু লেপ। এই দেখে জোলার এবার ভারী দুঃখ হলো। সে মনে মনে ভাবলো, আহারে, এখানে বুঝি রাজাকে গোড় দিয়েছি। আহা, কতটুকুই আর বয়স। তারপর দেখলো রাজার শরীরের বাকিটা ভিতরে থাকলেও তার মুখখানি বাইরে বেরিয়ে আছে। তখন সে মনে মনে ভাবলো, ও বাবা, এ তো ঠিক তো আমারই মতো দেখছি। এরও কি তবে ওই লাল সুতো নীল সুতো বেরিয়েছিল? মুখটা বার করে গোড় দিয়েছে। এ বাবা! জোলা যতই ভাবে ততই আশ্চর্য হয়, আর ততই তার জানতে ইচ্ছে করে যে রাজা মশায়েরও তাহলে লাল সুতো আর নীল সুতো বের হয়েছিল। শেষটা এমন হলো যে এই খবরটা তারা না জানলেই নয়, একেবারে পেট যেন গুড়ুগুড়ু করছে। সুতরাং সে আর থাকতে না পেরে এবার রাজাকে ঠেলে জাগালো। আর তিনি চোখ মেলবা মাত্রই জোলা জিজ্ঞেস করলো, বলছি, আপনারও কি ওই লাল সুতো আর নীল সুতো বেরিয়েছিল? হ্যাঁ? ব্যাস, এটার পর একটা মস্ত গোলমাল হলো। রাজবাড়ির সকলে জেগে গেল। 7 চোর ধরা পড়ল, আর সঙ্গে সঙ্গে জোলাও ধরা পড়ল। পরদিন বিচার। জোলা আগা গোড়া সকল কথা, অর্থাৎ লাল সুতো নীল সুতোর কথা, গোড় দেবার কথা, চোরের পা মোছার কথা, পায়েসের কথা সব গড় গড় করে বলে গেল। কিছুই আর বাকি রইল না। এবার সব শুনে রাজা বুঝল যে বেচারা জোলার সাদা মনে কোনো কাদা নেই। বিচারে 7 চোরের উচিত সাজা হলো, আর অন্যদিকে জোলাকে পেট ভরে উত্তম উত্তম পায়েস খাইয়ে সেইখান থেকে বিদেয় করে দেওয়া হলো। জোলা আর 7 ভূত। এক জোলা ছিল, সে পিঠে খেতে ভারী ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, ও মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে একটু পিঠে করে দাও না গো। সেই দিন দুপুরেই তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7খানি চমৎকার পিঠে বানিয়ে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে একেবারে নাচতে লাগলো, আর খালি বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, স্বাদ বেটা কি চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, স্বাদ বেটা কি চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, স্বাদ বেটা কি চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, এখানে খাবো কি, সবাই যেখানে দেখতে পাবে সেখানেই তো খাবো। বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর খালি বলতে লাগলো,
একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছ তলায় চলে এলো, যেইখানে হাট হয়। আর সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, এই একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। এবার জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো যেই বলেছে, আর তাই শুনেই অমনি সেই 7 ভূতের বড্ডই ভয় লেগেছে। তারা 7 জনে গুটি সুটি হয়ে খালি কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ, এ দেখো কোত্থেকে একটা বিটকেল বেটা এসেছে, বলছে আমাদের 7 জনকে নাকি চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? কি বলছে দেখ। অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো, আর এসেই জোর হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেননি, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইখানা নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতন দাঁত আর চুলোর মতন চোখ। তারা জোলার সামনে এসেই কাইমাই করে কথা বলছে দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। কোনো মতে একটু সাহস জুগিয়ে একটা ঢোক গিলে এবার সে বলল, এই হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছা হবে এই হাঁড়ির ভেতর পাবেন। জোলা বলল, পটে, আচ্ছা আমি তবে পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার একটা পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি আর তার বাপও খায়নি। কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে সেই হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে, আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? তার থেকে ওই বন্ধুর বাড়ি কাছে আছে, এই বেলা সেখানে যাই, তারপর বিকেল হলে বাড়ি যাবো খন। বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। এবার সেই হতভাগা বন্ধু কিন্তু ভারী দুষ্টু ছিল। সে জোলার হাঁড়িটি দেখে তাকে জিজ্ঞেস করলো, তা হ্যাঁ রে, এই হাঁড়িটা কোত্থেকে আনলি? জোলা বলল, বন্ধু, এর দেশে হাঁড়ি নয়, এর ভারী গুণ। হ্যাঁ বটে? আচ্ছা দেখি তো কেমন গুণ। দেখবে? আচ্ছা আচ্ছা, তুমি যা খেতে চাও আমি এর ভেতর থেকে বার করে তোমাকে দিতে পারি। আমি যা খেতে চাই তাই এনে দিতে পারবি? বেশ, আমি আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, ছড়ভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর আর জিলিপি, অমৃতি, বরফি, চমচম এই সব খাবো। এবার জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভিতর থেকে হাত দিয়ে তাই বার করে আনছে। আর এই সব দেখে তার বন্ধুর তো চোখ ছানা বড়া। হঠাৎ তার মাথায় এবার একটা দুষ্টু বুদ্ধি এলো। মনে ভাবলো, এ তো যাতা জিনিস নয়। এই হাঁড়িটা এর থেকে চুরি না করলে তো চলছে না। তখন সে জোলাকে কতই না খাতির করলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল, আরো কত কি। আর মুখে খালি বলল, আহারে ভাই, তোমার কি কষ্টই না হচ্ছে? ইস, গা দিয়ে ঘাম বয়ে পড়েছে। আচ্ছা ভাই, একটু ঘুমোবে? বিছানা করে দেব? সত্যি সত্যি যদিও জোলার তখন ঘুম পেয়েছিল, কাজেই সে বলল, আচ্ছা তাহলে বিছানা করে দাও। তখন তার বন্ধু জোলাকে বিছানা করে দিল। আর তার খানিক পরেই জোলা যেই না ঘুমিয়েছে, অমনি সে অতি সন্তর্পণে তার সেই হাঁড়িটি বদলে
তার জায়গায় ঠিক তেমনই ধরনের আরেকটি নকল হাঁড়ি রেখে দিল। জোলা ঘুমের ঘোরে এর কিছুই জানতে পারল না। বিকেলে ঘুম ভাঙলে জোলা তখন সেই নকল হাঁড়ি নিয়েই তার বাড়ি ফিরল। এবার বাড়ি ফিরেই মাকে দেখে ভারী উৎসাহে বলল, দেখো মা, মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, দেখো 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 দেখো। এই তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি খাবে মা বলো? সন্দেশ খাবে? সন্দেশ পিঠে খাবে? এই দেখো, আমি এর ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, দেখো। ও মা, সন্দেশ পিঠে? এ আবার কেমন কথা? আরে হ্যাঁ গো মা, হ্যাঁ, দেখবে, এই দেখো দেখো দেখো। বলে সে হাঁড়ি থেকে এবার খাবার চাইল। কিন্তু এ তো আর সেই হাঁড়ি নয়। এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? বেচারা তো এবার কিছুই জানে না। মাঝখান থেকে জোলা বোকা বনে গেল, আর উল্টে তার মা তাকে বকতে লাগলো। তখন জোলার বড্ড রাগ হয়েছে এবং মনে মনে ভাবছে যে সেই ভূত ব্যাটাদেরই এই কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা কিন্তু তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটতলায় গিয়ে আগের দিনের মতো একইভাবে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। জোলার কথা শুনে আবার সেই হাড় গিলগিলে ভূতগুলো ভয়ে কাঁপতে কাঁপতে এবার একটা আস্ত পাঁঠা ছাগল নিয়ে এসে হাত জোড় করে এবার তাকে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা আপনি নিয়ে যান। আমাদের ধরে খাবেননি, আমাদের ছেড়ে দিন। জোলা বলল, এই এই ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে শুনশুনি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি সোনার মোহর পড়ে। হ্যাঁ। অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো, আর ছাগলটা হি 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 করে হাসতে লাগলো। জোলা অবাক হয়ে দেখলো ছাগলটার মুখ দিয়ে তখন ঝরঝর করে খালি সোনার মোহর পড়তে লাগলো। এবার এই দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটাকে তার বন্ধুকে না দেখালেই তার নয়। পাঁঠা ছাগল নিয়ে ভূতেদের বিদায় জানিয়ে জোলা চলল তার বন্ধুর বাড়ি। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে 2 হাতে 2 পাখা দিয়ে একসাথে হাওয়া করলো। তার গা হাত পা টিপে দিল, খাবার খাইয়ে দিল, আরো কত কি। আর জোলার ঘুম হলো এমনি যে সেদিন সন্ধ্যার আগে তার ঘুম আর ভাঙল না। আর এই দিকে তার সেই বন্ধু আগের বারের মতোই জোলা ঘুমিয়ে গেলেই এর মধ্যে কখন তার ছাগল চুরি করে এনে তার জায়গায় আর একটা একই রকম দেখতে ছাগল রেখে দিয়েছে। এবার সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে এবার বাড়ি ফিরল। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তার উপরে। জোলা বলল, এই রাগ করতে হবে না মা, এই দেখো, এই ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। এই বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কই দেখি, কাতু কুতু 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 কুতু, কাতু কুতু 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 কুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, আর তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কাতু কুতু 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 কুতু, এই কাতু কুতু হচ্ছে না কেন? কাতু কুতু কুতু। ছাগল সে হাসবে না আর জোলা তাকে ছাড়বে না। শেষে এবার রেগে গিয়ে সেই ছাগল শিং বাগিয়ে তার নাকে এমনি বিষম গুঁতো মারলো যে চিত হয়ে পড়ে এবার জোলা চেঁচাতে লাগলো, ওরে বাবা রে, মেরে ফেললো রে, ওরে বাবা রে গো, ওরে বাবা গো। জোলার নাক দিয়ে রক্ত পড়লো প্রায় 1/2 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে জীবনে আর কখনো খায়নি। তাতে জোলার রাগ যে কত হলো সে আর কি বলবো। সে আবার সেই বট গাছতলায় গিয়ে এবার চেঁচাতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস,
আজ আর তোদের ছাড়ছি রে, তারা একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে এবার আবার গাছ থেকে নেমে এসে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিল? এই ছাগল নেই বা কি করে আপনার নাক থেতলা করলুম বলুন দেখি। জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখো না, গুতো মেরে আমার কি দশা করেছে, তোমাদের সব কটাকে আমি চিবিয়ে খাবো, এই বলে দিলু। ভূতেরা বলল, সত্যি বলছি মশাই, এ কখনো আমাদের ছাগল হতেই পারে না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন, আপনি কি এখান থেকে সোজাসুজি আপনার বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে তো আমার ওই বন্ধুর ওখানে গিয়েছিলাম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর তো বাড়ি গেছিলাম। তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ওই ছাগলটা চুরি করেছে, বুঝতে পারলেন? এ কথা শুনেই জোলা সব বুঝতে পারল। বলল, ঠিক ঠিক, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা, এখন বুঝেছি, সে বেটাই তাহলে আমার ওই হাঁড়িটাও চুরি করেছে আর এই ছাগলটাও চুরি করেছে। এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে আর ছাগলও এনে দেবে। ওকে শুধু একবারটি আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলেই দেখবেন কি মজা হবে। লাখ নখ ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিটিয়ে একেবারে ঠিক করে দেবে। হ্যাঁ, জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুর বাড়ি চলল। এবার সেখানে যেতেই তাকে দেখেই বন্ধু আবার হাসি হাসি মুখে বলল, কি বন্ধু, আজ কি দেখাবে? জোলা বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে কি জানি কি মজা হবে, কিন্তু তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখনই সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে সে আগে কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি একেবারে চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। কোথাও গিয়ে লুকোতে চেষ্টা করলো, লাঠি সেখানেও পৌঁছে গেল। আবার তাকে পিটতে পিটতে পুনরায় ফিরিয়ে নিয়ে এলো। অনেক কিছু করেও লাঠির হাত থেকে কিছুতেই সে নিস্তার পেলে না। তখন সে বেচারা কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, ওরে ওরে ভাই, ওরে ভাই, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে ভাই, আর পারছি না, আমাকে এবার উদ্ধার কর ভাই, আমার খুব ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না ভাই। জোলা বলল, আগে ওই ছাগল আর হাঁড়ি আন, তারপর তোকে ছাড়বো। কাজেই বন্ধু মশাই আর কি করেন, সে পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে সেখানে হাজির করলেন। জোলে এবার হাঁড়ি হাতে নিয়ে বলল, কই দেখি, কই দেখি দেখি দেখি, এই সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। এরপর সেই ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে তক্ষুনি প্রায় 40টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে আবার বাড়ি ফিরে এলো। এবার এখন আর সেই জোলা আর গরিব নেই, সে এখন বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব কিছু যেন রাজার মতন। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত অবধি দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজা সিপাহীদের মেরে একেবারে খোঁড়া করে দিয়েছে, আর এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার আর কোনো ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, কি করি বলো তো, এ তো এবারে বেঁধেই নেবে দেখছি আমাকে। জোলা বলল, আপনার কোনো ভয় নেই মহারাজ,
আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা চারিদিক লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সেপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগার জোগাড়। ধুলোয় আকাশ পুরো ছেয়ে গিয়েছে। এদিকে জোলা খালি চেয়ে চেয়ে দেখছে আর মুখে কিছু না বলে মুচকি মুচকি হাসছে। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে আজকেই সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই রাজা কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলেছে, লাঠি লাগতো। ব্যাস, আর যাবে কোথায়? তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন ছিল সে যারা সেই পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে এবার বলল, ওরে বাবা রে, আমার ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও আমাকে, আমি দেশে চলে যাই। ওরে বাবা মেরে দিল রে, ওরে বাবা। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে। শেষে যখন রাজা বলল, আরে তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমি তোমাদের রাজ্য দিচ্ছি, আমার পুরো রাজ্যটাই দিয়ে দিচ্ছি, দোহাই বাবা আমাকে ছেড়ে দাও, আর বেরোনি গো। ওরে বাবা। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, আগে রাজামশাই সব ফিরিয়ে দেবে বলেছে, আর তাদের রাজ্যটাও আপনাকে দেবে বলেছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও। এখন কি হুকুম হয় মহারাজ? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে এবারে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজত্ব দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলেই আমি তোমাকে মাফ করতে পারি। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তক্ষুনি রাজি হয়ে গেল। তারপর আর কি, জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে খুব ধুমধাম করে তার বিয়েও হয়ে গেল। আর ভোজের যে কি যেমন তেমন ঘটা হলো, সে ভোজ তারা যদি খেয়ে শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে বরং ভালোই হতো, কি বলো? হ্যাঁ, ঝানু চোর চানু। ছেলেবেলা থেকেই চানু শয়তানের এক শেষ। আশেপাশের লোকজন তার জ্বালায় একেবারে অস্থির। চানুর বাবা বড় গরিব ছিল। চানু ভাবল বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে, আর যেমন ভাবা তেমনই কাজ। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূর গিয়েই বনের ভিতর দিয়ে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরেই চলতে লাগলো। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় পথের ধারেই একটা কুঁড়ে ঘর ছিল, সেইখানে এসে উপস্থিত হলো। ঘরের ভিতরে আগুনের পাশে একটা বুড়ি বসেছিল। চানুকে দেখে এবার বুড়ি জিজ্ঞেস করলো, কি চাই বাপু তোমার? চানু বলল, মা, চাইবো আর কি, এই কিছু খাবার দাবার আর একটা বিছানা পেলেই হলো। বুড়ি বলল, সরে পড়ো বাপু, এখানে কিছু পাবে না। আমার 6টি ছেলে, সারা দিন খেটে খুঁটে তারা এখনই বাড়ি ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলে তারা তোমার গায়ের চামড়া একেবারে তুলে ফেলবে। সেটা আর বেশি কথা কি, এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরবার চেয়ে গায়ের চামড়া তুলে ফেলবে সেইটাই বরং ভালো। বুড়ি দেখলো যে সহজ লোকের পাল্লা এসে পড়েনি। কি আর হবে,
তখন চানুকে পেট ভরে সে খেতে দিল। শুতে যাবার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়ি, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু বড় মুশকিল হবে বলছি। পরের দিন ঘুম ভাঙলে চানু দেখল 6 জন অতি বদ চেহারা লোক তার বিছানার পাশে একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তাদের দেখে যেন গ্রাহ্যও করল না। দলের সর্দারটি তখন চানুকে জিজ্ঞাসা করলো, তুমি কে বাপু, কি চাও এখানে? আমার নাম সর্দার চোর। আমি আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। কি বলো, কাজ করবে আমার হয়ে? সর্দার বলল, আচ্ছা বেশ, তা তুমি এখন উঠে তাহলে একটু কিছু খাও দাও, তারপরে দেখা যাবে এখন কে সর্দার। বিছানা ছেড়ে উঠে সকলের সঙ্গে বসে চানু খেলো। আর ঠিক তারপরেই সকলে দেখলো একটা সুন্দর ছাগল সঙ্গে নিয়ে একজন কৃষক বনের পাশ দিয়ে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা, তোমাদের কেউ কোনো রকম জোর জবরদস্তি না করে শুধুমাত্র ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটা নিয়ে আসতে পারো? একজন একজন করে সকলেই বলল, জবরদস্তি না করে? তাহলে কি করে আনবো? না ভাই, আমরা ওসব করতে পারবো না। ব্যাস, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা। আমি এই যাবো আর আসবো, এক্ষুনি ছাগলটা নিয়ে আসছি। এই বলে সে তখনই বনের ভেতর গিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখে দিল। তারপর আরো কিছু দূর ছুটে গিয়ে রাস্তার আর একটা মোড়ে তার বাঁ পায়ের জুতোটাও রেখে দিল। তারপর রাস্তার ধারে বনের ভেতর গিয়ে চুপ করে লুকিয়ে থাকলো। খানিক পরেই সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখেই মনে করলো, খাসা জুতোটা পরে আছে দেখছি, কিন্তু এক পাটি দিয়ে কি হবে? আরেক পাটিও থাকলে বড় ভালো হতো। খানিক দূর এগিয়ে গিয়ে কৃষক আরেক পাটি জুতো দেখে এবার ভাবলো, ইস, আমি কি বোকা! ও পাটিটা যদি নিয়ে আসতাম। যাই, তাহলে ওইটা বড় নিয়ে আসি গিয়ে, এখনো মনে হয় পড়ে থাকবে। একটা গাছে এবার ছাগলটাকে বেঁধে সে চলল জুতো আনতে। এদিকে চানু কিন্তু ছুটে গিয়ে আগে সেটা নিয়ে চলে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যখন চলে গেল, তখন চানুও বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলের বাঁধন খুলে সেটাকেও নিয়ে বনের ভেতর গিয়ে বুড়ির কুটিরে উপস্থিত হলো। কৃষক গিয়ে তখন প্রথম জুতোও পেল না, আর ফিরে এসে পরের জুতোটাও পেল না। তার উপর আবার যখন দেখলো যে ছাগলটিও সেখানে নেই, তখন সে ভাবলো, এখন করি কি? গিন্নিকে তো বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য একখানা গায়ের চাদর কিনে নিয়ে যাব। যাই তাহলে, চুপচাপ গিয়ে আর একটা জন্তু নিয়ে আসি, তা নইলে আবার ধরা পড়ে যাব। তিনি যদি পেটায়, বাবা পিটি ভাববে আমি হয়তো বোকার এক শেষ, আর শুধু তো লোকসান হয়ে গেল। এদিকে চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে অবাক। চানুকে কত করে জিজ্ঞেস করলো, কিন্তু কিছুতেই সে বলল না যে কি করে সে এই ছাগল আনলো। খানিক বাদেই সে কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে সেখানে এসে উপস্থিত। যাও দেখি কে জবরদস্তি না করে ভেড়াটা আনতে পারো। 6 চোরের সকলেই অস্বীকার করলো। তখন চানু বলল, আচ্ছা দেখি আমি পারি কি না। আচ্ছা আমাকে একটা দড়ি দাও দেখি। দড়ি নিয়ে চানু বনের ভেতরে ঢুকে পড়ল। এদিকে কৃষক তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে তখন রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছে এসেই দেখে গাছের ডালে একটা মরা ঝুলছে। এবার মরা দেখেই তার গায়ে কাঁটা দিল। রক্ষে করো বাবা, ও খানিক আগে তো এখানে মরাটোরা কিছুই ছিল নি, এখন করতে গেল। ওরে বাবা গো! সামনের মোড়ে গিয়ে কৃষক দেখল আর একটা মরা গাছের ডাল থেকে ঝুলছে। রাম 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 রাম! এ হলো কি? আমার মাথা তো গুলিয়ে যাচ্ছে গে, এরকম কেন হচ্ছে? খানিক আগেই তো একটা দেখলাম। কৃষক এবার তাড়াতাড়ি চলল, কিন্তু কি সর্বনাশ! রাস্তার একটা মোড় পরে গিয়ে দেখে
সেখানেও আরেকটা মরা ঝুলছে। পর পর তিনটে মরা এতটা কাছাকাছি ঝুলছে দেখে এবার তার মনে ভারী সন্দেহ হলো। না, এ কখনোই তো হতে পারে না। আমারই বোধহয় মাথাটা খারাপ হয়েছে নাকি। হ্যাঁ, আচ্ছা একবার দেখে আসি আগের মরা দুটো এখনো গাছে ঝুলছে কিনা। যাই। কৃষক সবে মাত্র মোড়টা ফিরেছে তখন ডালের মরা চট করে নেমে এসে বাঁধন খুলে ভেড়াটাকে নিয়ে বনের ভেতর গিয়ে একেবারে বুড়ির বাড়ি হাজির। এদিকে কৃষক দেখলো মরাটরা কিছুই গাছে ঝুলছে না। ফিরে এসে দেখলো তার ভেড়াটাও নেই। কে জানে, হয়তো দড়ি খুলে নিয়ে চম্পট দিয়েছে। তখন তার মনটা কেমন যে হলো তা তো বুঝতেই পারো। বেচারা আর কি করে, দুঃখে মাথা খুঁড়তে লাগলো। হায় 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 হায়, কার মুখ দেখে যাস বেরিয়েছিনু। এখন আমার গিন্নি কি বলবে। সমস্ত সকালটাই মাটি হয়ে গেল, ছাগল ভেড়া দুটোই গেল। এখন করি কি? একটা কিছু এনে বাজারে বিক্রি না করলে গিন্নির শালটা না কিনলেই তো চলবে নি। ও যাই, আসবার সময় দেখেছিলাম ষাঁড়টা মাঠে চড়ে বেড়াচ্ছে। যাই সেটাই নিয়ে আসি, গিন্নিও দেখতে পাবে না। আমার ছাগল আর ভেড়া দুটোই গেল। এদিকে চানু যখন চোরেদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত তখন চোরেদের আক্কেল একেবারে গুরুম হয়ে গেল। সর্দার চোরটি বলল, আর একটা যদি চালাকি এরকম খেলতে পারো তাহলে তোমাকেই আমাদের সর্দার বানিয়ে দেবো। হ্যাঁ। ততক্ষণে কৃষকটিও ষাঁড় নিয়ে এসে উপস্থিত। চানু বলল, কি হে, যাও তো, জবরদস্তি না করে দেখি তো কে ষাঁড়টা ফাঁকি দিয়ে আনতে পারো। কেউ যখন ভরসা পেল না তখন সে বলল, তোমাদের দ্বারা আর কিছু হবে না। আচ্ছা দেখি আমি পারি কিনা। চানু এবার বনের মধ্যে ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূরে এগিয়ে গিয়েই বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। আর ঠিক তারপরেই একইভাবে একটা ভেড়াও ডেকে উঠল। আর তাকে রাখে কে? একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল সে বনের ভেতর। কৃষক যতই যায় ততই শোনে এই একটু আগেই ডাকছে। দেখতে দেখতে প্রায় আধ মাইল দূরে সে সেইখান থেকে চলে গেল। আর তখন হঠাৎ সব কিছু চুপচাপ হয়ে গেল। ভেড়া ছাগলের ডাক আর কিছুই শুনতে পেল না। এদিক সেদিক খুঁজে খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথায় বা ছাগল আর কোথায় বা ভেড়া? বেচারি কাহিল হয়ে আবার আগের জায়গায় ফিরে এলো। কিন্তু কি সর্বনাশ! এসে দেখে তার ষাঁড়টিও সেখানে নেই। বন উলট পালট করে ফেললো, কিন্তু কিছুতেই সে তার ষাঁড়ের খোঁজ পেল না। এবার চানু যখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত তখন আর কারোর কথাটি নেই। চোরেরা এবার চানুকে তাদের সর্দার করল। তাদের আনন্দ তখন আর দেখে কে। সমস্তটা দিন আমোদ করেই তারা কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনতো একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখত। রাত্রে খাওয়া দাওয়ার পর তারা চানুকে নিয়ে সেই সমস্ত টাকা কড়ি সব দেখিয়ে দিল। চানুই যে এখন তাদের সর্দার, আর তাকে সব না দেখালে চলবে কেন? দলের সর্দার হবার পর প্রায় এক সপ্তাহ পরে চোরেরা একদিন চানুকে বাড়ির জিম্মায় রেখে এবার চুরি করতে গেল। খালি বাড়ি। এই সুযোগে চানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞাসা করল, আচ্ছা বুড়ি, তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তোমাকে তার দরুন কিছু বকশিস টকশিস দেয় না? বকশিস দেয় না, ওদের মাতা দেয়। বটে, কিচ্ছু দেয় না? আচ্ছা এসো আমার সঙ্গে, আমি তোমাকে ঢের টাকা দেব। বুড়িকে সঙ্গে করে চানু সেই টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি এত ধন কোনোদিন চোখেও দেখেনি। মুখ হাঁ করে সেই রাশি রাশি টাকা মোহরের দিকে বুড়ি অনেকক্ষণ চেয়ে রইল। তারপর তো বুড়ির আহ্লাদ আর ধরে না। হাঁটু গেড়ে মাটিতে পড়ে দুই হাতে টাকাগুলোকে ঘাঁটতে লাগলো। এবার সময় বুঝে
চানু তার পকেট বোঝাই তো করলেই, তারপর একটা থলে মোহর দিয়ে ভর্তি করে চুপি চুপি সেই ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দিক থেকে দরজায় চাবি লাগিয়ে দিল। বুড়ি রইল সেই টাকার ঘরেই আটকা পড়ে। বেরিয়ে এসেই চানু সুন্দর একটা পোশাক পরলে। তারপর সেই ছাগল, ভেড়া আর ষাঁড়টাকে নিয়ে একেবারে সেই কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত হলো। কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজাতেই বসেছিল। তারপর সেই হারানো জন্তুগুলোকে দেখে আহ্লাদে লাফিয়ে উঠল। চানু বলল, আচ্ছা, এই জন্তুগুলো কার বলতে পারেন? এগুলো যে আমাদের। আপনি কোথায় পেলেন মশাই? এই বনের ভেতর চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলা একটা থলে ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে, ওগুলোও কি আপনাদের? না মশাই, আমরা তো গরিব দুঃখী লোক, মোহর কোথায় পাবো বলুন? আচ্ছা, তাহলে মোহরগুলো আপনারা নিন, আমার কিছুর দরকার নেই। মোহরগুলো নিয়ে 2 হাতে তুলে ধরে কৃষক চানুকে অনেক আশীর্বাদ করল। সমস্ত দিন চলে চানু প্রায় সন্ধ্যার সময় তার বাড়িতে এসে উপস্থিত হলো। বাড়ির ভিতর গিয়ে দেখল তার মা বাবা বসে রয়েছেন। চানু বলল, ভগবান আপনাদের মঙ্গল করুন। তা আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে পারি কি? আগে আপনার মতো ভদ্রলোক কি এই বাড়িতে থাকতে পারবেন? আমরা যে বড়ই গরিব। চানু আর চুপ থাকতে পারল না। বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চানুর বাবা মা খানিকক্ষণ অবাক হয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথা থেকে পেলে বাবা? পোশাক দেখেই অবাক হয়ে গেলে? তাহলে এই টাকাগুলো দেখে কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর টেবিলের ওপর রাখলো। এবার এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখন সব কথা তাকে খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে চানুর মা বাপের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা, তুমি এক কাজ করো, জমিদার বাড়ি যাও, গিয়ে বলো আমি জমিদার বাবুর মেয়েকে বিয়ে করতে চাই। চানুর কথা শুনে তার বাবার চোখ বড় হয়ে গেল। বলিস কি রে বেটা? তাহলে তো আমার পেছনে কুকুর লেলি দেবে। আরে না না, তুমি বলো যে আমি সর্দার চোর, আমার মতো ঝানু চোর এই দুনিয়ায় নেই। জবরদস্ত আর ওস্তাদ চোরদের ফাঁকি দিয়ে লাখ টাকা রোজগার করে এনেছি। দেখো বাবা, যখন দেখবে জমিদারের মেয়েও সেখানে আছে, তখনই কিন্তু এসব কথা বলো। আচ্ছা, এত করে বলছিস যখন, তখন যাচ্ছি না হয়, কিন্তু কিছু হবে বলে তো মনে হয় না। প্রায় 2 ঘন্টা পরে চানুর বাবা ফিরে এলো। চানু বলল, বাবা, কি খবর? হ্যাঁ, তো মন্দ নয়, মেয়েটি যে বড় অনিচ্ছুক তা তো মনে হলো না। বোধ করি বাবাজি, এর আগেও তুমি তাকে এই প্রস্তাবটা করেছো, তাই না? হ্যাঁ, বুঝতেই পেরেছি। যা হোক, জমিদার মশাই বললেন আসছে রোববারে তারা নাকি একটি হাঁস ভেজে খাবেন, আর তুমি যদি তার কড়া থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো, তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। ও এই, এ আর এমন শক্ত কাজ কি, দেখা যাবে। রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছেন। হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটা অতি কুৎসিত বৃদ্ধ ভিখারি, পিঠে তার একটা মস্ত বড় থলে ঝুলছে। সে এসে রান্নাঘরের দরজায় এবার উঁকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেয়ে দে কিছু থাকলে, আমি বুড়ো ভিখারি, কিছু খেতে পাবো কি? জমিদার মশাই বললেন, অবশ্যই পাবে, রান্নাঘরের দাওয়া একটু বসো। জানলার পাশে একজন লোক বসেছিল। খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আর ওই দেখো, একটা মস্ত খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে, ওটাকে মারলে হয় না?
জমিদার ধমক দিয়ে বললেন, আরে খরগোশ মারবার তো 1.5 সময় মিলবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা ছুটতে গিয়ে বাগানের ভেতর ঢুকলো। ভিখারি পোশাক পরা চানু এবার থলের ভিতর থেকে আর একটা খরগোশ বাইরে ছেড়ে দিল। একটু পরেই চাকর আবার চেঁচিয়ে উঠল, বাবু বাবু, এই খরগোশটা এখনো রয়েছে, একটা এখনো চেষ্টা করলে মারা যায় কিন্তু। আবার জমিদার ধমক দিলেন, চুপ, এই, চুপ, চুপ থাকো বলছি। যত সব কাজে এখন নয়। খানিক বাদে চানু আর একটা খরগোশ থলে থেকে বের করে আবার ছেড়ে দিল। আবার চাকর চেঁচিয়ে উঠল। আর যায় কোথা, একজন একজন করে সব কটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পেছন তাড়া করলো। জমিদার মশাইও বাদ পড়লেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে দেখলো ভিখারিও নেই, আর কড়ার মধ্যে ওই হাঁসও নেই। জমিদার বললেন, আচ্ছা, ফাঁকি দিয়েছে চালু, সত্যি সত্যি আমাকে জব্দ করে দিল গো। একটু পরেই চানুদের বাড়ি থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বলল, আগে আমাকে আমার মনি পাঠিয়েছে, আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ি গিয়ে খাবেন। জমিদার বড় চমৎকার আর সাদাসিধে লোক ছিলেন। তার মনে একটু অহংকার ছিল না। স্ত্রী ও মেয়েকে নিয়ে চানুদের বাড়ি এলেন এবং সকলের সঙ্গে বসে নানা রকম ভালো ভালো খাবার আর জিনিসের সঙ্গে সেই হাঁস ভাজাটিও খেলেন। চানুর চালাকির কথা বলে জমিদার হাসতে হাসতে পাঁজরে ব্যথা ধরিয়ে ফেললেন। মেয়েটি তো আগে থেকেই চানুকে পছন্দ করত। এখন তার পোশাক দেখে আর এই আদব কায়দা দেখে সে মনে মনে ভারী খুশি হলো। খাবার দাবার পর জমিদার বললেন, জানো, শুধু হাঁস চুরি করেই তো আমার মেয়ে পাবে না। কালে রাত্রে আমার আস্তাবল থেকে যদি আমার 6টি ঘোড়া চুরি করতে পারো, তাহলে দেখা যাবে ক্ষণ। 6 জন সহিস কিন্তু 6টি ঘোড়ার পিঠে চড়ে পাহারা দেবে, এটা মনে রেখো। সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6 জন সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। পেঁচায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়। তাই প্রত্যেকেরই জামার পকেটে একটি করে মদের বোতল। খানিক পরে একটু করে মদ খেয়ে তারা গা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে তো চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই রেখেছিল। রাত যত বেশি হতে লাগলো, ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। মদে আর সানায় না, গায়ে তো কাঁপুনি ধরে গেল। এমন সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা কদাকার বুড়ো এসে দরজায় উঁকি মেরে বলল, বাবা সকল, শীতে জমে গেলাম, এক মুঠো খড় দাও তো। আস্তাবলের এক কোণে রাতটা পড়ে থাকি, তা না হলে বুড়ো মানুষ শীতে মরেই যাব। বুড়োর পিঠে 6টা থলে আর মুখে প্রায় 2 আঙুল লম্বা দাড়ি, চেহারাটি কুৎসিতের এক শেষ। পুরো আস্তাবলের দরজায় উঁকি মেরে বলল, লোকি বাপ আমার, বুড়ো মানুষ, শীতে মরে গেলাম। ওই কোণটাতে একটু জায়গা দাও তো, এক মুঠো খড় নিয়ে পড়ে থাকবো কোন। সহিসেরা ভাবলো, এলোই বা বুড়ো, বেচারি শীতে হয়তো জমাট বেঁধে গেল, ও তো আর কোনো অনিষ্ট করবে না। আস্তাবলের কোণে খড় পেতে বুড়ো বেশ খানিকটা আরামে বসলো। সহিসেরা দেখলো পুরো খানিক পরেই একটা কালো বোতল বের করে একটু মদ খেলো, আর তারপরেই তার মুখে আর হাসি ধরে না, যেন সে খুব আরাম বোধ করছে। এবার সহিস্তের বুড়ো বলল, তা বাবারা, তোমাদের সব বোধ করি শেষ করে ফেলেছ। তা আমার কাছে ঢের আছে, তবে কিনা তোমরা পাশে কিছু মনে করো, তাই তোমাদের দিতে ভরসা পাচ্ছি না। একে বেজায় শীত, তার ওপরে সত্যি সত্যি। সে কি দাদু, তুমি যদি দাও তাহলে তো বেঁচেই যায়।
ঠান্ডায় তো মরে গেলাম গো, দাও 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 দাও। বুড়োর বোতলটিও দেখতে দেখতে শেষ হয়ে গেল। তবুও সহিস্তের শীত গেল না। শয়তান বুড়ো তখন আরেকটা বোতল বের করে তাদের দিল। এবার এই বোতলটার মদের সঙ্গে কি একটা মেশানো ছিল, আর খাওয়া মাত্রই সব কটা সহিস ঘোড়ার পিঠে গদির ওপরে বসেই নাক ডাকিয়ে ঘুম দিল। তখন বুড়ো উঠে সব কটা সহিসকে খড়ের ওপর শুইয়ে দিয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপর সব কটিকে নিয়ে একেবারে চানুদের বাইরের একটা ঘরে গিয়ে হাজির। পরদিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই প্রথমেই কি দেখলেন, তার বাড়ির সামনের রাস্তা দিয়েই চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর তার ঘোড়ার পিছনে পিছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই একেবারে অবাক হয়ে রইলেন। মনে মনে বললেন, গোল্লায় যা তুই চালু, আর যাদের চোখে ধুলো দিয়েছিস সেই বেচারারাও গোল্লায় যাক, যত সব। হাস্তা বলে গিয়ে সেই সহিস বেটাদের জাগাতে জমিদার মশাইকে বেশ বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছেন, চানুকেও ডেকে এনেছেন। খেতে খেতে চানুকে বললেন, কতগুলো বোকা পাটার চোখে ধুলো দিয়েছ, এতে তেমন বাহাদুরি নেই। আচ্ছা শোনো, আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। বিও দেখি বাবু আমার ঘোড়াটা চুরি করে, তাহলে বুঝবো তুমি বাহাদুর এবং আমার জামাই হবার উপযুক্ত, ঠিক আছে? চানু মাথা নিচু করে উত্তর করল, যে আগে। একটার পর থেকে জমিদার ঘোড়ায় চড়ে পাইচারি করে করে একেবারে কাহিল হয়ে পড়লেন। এদিকে 3টে বেজে গেল, চানুর টিকিটিও তিনি দেখতে পেলেন না। মনে করলেন এবারে তিনি বাড়ি ফিরে যাবেন। এমন সময় তার একটা চাকর পাগলের মতন ঊর্ধ্বশ্বাসে ছুটে সেখানে এসে উপস্থিত। কর্তা কর্তা, শিগগিরই বাড়ি যান কর্তা, মা ঠাকুরনকে বুঝি আর দেখতে পেলেননি, সিঁড়ির ওপর থেকে পড়ে গিয়েছেন, বোধ করি হাত পা সব ভেঙে গেছে, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমি চললুম ডাক্তারের বাড়ি। জমিদারের চোখ বড় বড় হয়ে গেল। বলিস কি রে বেটা, কি সর্বনাশ! ডাক্তার বাড়ি তো এখান থেকে 1.5 দূর। যা 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 যা, আবার এই ঘোড়াটা নিয়ে ছুটে যা, যা যা যা, তাড়াতাড়ি যা। ও দেখো দেখি কি কাণ্ড! ঘোড়ায় চড়ে চাকর তখন ডাক্তারের বাড়ি ছুটল। এদিকে জমিদার মশাই হোঁচট খেতে খেতে একেবারে বাড়ি এসে উপস্থিত। বাড়ি এসে দেখলেন সেখানে সারা শব্দ কিচ্ছু নেই, সব চুপচাপ। ব্যস্ত সমস্ত হয়ে তিনি বাড়ির ভেতর গেলেন। বসবার ঘরে গিয়ে দেখলেন গিন্নি আর তার মেয়ে দিব্যি আরাম করে বসে আছেন। ততক্ষণে জমিদার মশাইয়ের চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন এই সব কিছু ওই চানু ব্যাটারি চালাকি। ব্যাটা তাকে আচ্ছা করে ঘোল খাইয়েছে। খানিক পরেই দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর সেই চাকর ব্যাটার কিন্তু কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। চাকর তার জন্য একটুও কেয়ার করে না, নইবা করলো তার চাকরি। চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল, আর তা দিয়েই তার অনেক দিন চলবে। পরের দিন চানু এসে জমিদার বাড়ি উপস্থিত। জমিদার বললেন, তুমি বাবু একেবারে নেহাত ফাঁকি দিয়েছ, ওতে কিন্তু তোমার ওপর আমার বড্ড রাগ হয়েছে। সেটা হোক, আজ রাত্রিরে যদি আমার বিছানার থেকে চাদরখানা চুরি করতে পারো, তাহলে কালকেই কিন্তু আমি তোমার বিয়ের আয়োজন করব, এই বলে দিলাম। চানু বলল, আগে ঠিক আছে, একবার চেষ্টা করে দেখব, কিন্তু এবারেও যদি আমায় ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার মেয়েকেই চুরি করে নিয়ে যাব। রাত্রে জমিদার আর তার গিন্নি শুয়েছিলেন। দিব্যি জ্যোৎস্না, কাঁচের জানলার ভিতর দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়েছে। জমিদার মশাই এবার দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানলা দিয়ে উঁকি মেরে দেখতে যাচ্ছিল, আর তাদের দেখতে পেয়েই সে সঙ্গে সঙ্গে আবার সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, দেখলে তো, এবারটা নিশ্চয়ই চানু। তারপর বন্দুকটা হাতে নিয়ে বললেন, দেখো, এই ব্যাটাকে এক্ষুনি চমকে দিচ্ছি,
বন্দুক দেখেই তো জমিদার গিন্নি ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, করো কি? চানুকে গুলি করবে নাকি? জমিদার বললেন, আরে না না, তুমি কি পাগল নাকি? বন্দুকে কি আর গুলি পুড়েছি, শুধু তো বারুদ। খানিক পরেই আবার জানলায় মাথা উঁকি মারলো আর দড়াম করে জমিদার বন্দুক ছুড়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে শুনতে পেলেন থপ করে কি একটা নিচে পড়ে মাটিতে গড়াগড়ি দিতে লেগেছে। হায় ভগবান, বেচারি বোধ করে মরে গেছে, আর না হয় জন্মের মতো খোড়া কানা হয়ে থাকবে। জমিদার মশাই বোধ করি তখন বাইরের জানলার কাছে পৌঁছাননি, কিন্তু গিন্নি ঠাকুরন শুনলেন কর্তা ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, শিগগির বিছানার চাদরখানা দাও, বেটা বোধহয় মরেনি এখনো, কিন্তু বেটা রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে টেদোকে নিয়ে আসবো, তাড়াতাড়ি দাও। গিন্নি ঠাকুরন এক টানে চাদরখানা বিছানা থেকে তুলে দরজার দিকে ছুঁড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তেই তিনি ফিরে এসে ঘরে উপস্থিত। সে সময়ের মধ্যে বাগানে জানলার কাছ থেকে ফিরে আসা একেবারে অসম্ভব। ঘরে ঢুকেই জমিদার রেগে মেগে বলতে লাগলেন, ফাঁসি জানো, তোকে ফাঁসি দেওয়া দরকার। কর্তার কথা শুনে গিনি তো অবাক হয়ে গেলেন। বেচারির বেজায় লেগেছে, আর তুমি কিনা তাকে গালে গালে দিচ্ছ? ওর বাস্তবিক লাগাটাই উচিত ছিল। বেটার বদমাইশি দেখেছ, খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটা কাপড় চোপড় পরিয়ে এনে জানলায় ধরেছিল। কি ছাই মাথা মুন্ডু বলছো, আমি বুঝতেই পারছি না কিছু। ঘরের মানুষ হলে তার রক্ত মোছবার জন্য আবার বিছানার চাদর চেয়ে নিয়ে গেলে কেন? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসো আর না আসো, আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে চাদর চাইলে, আর আমিও তোমাকে দিয়েছি চাদর। গিন্নির কথা শুনে জমিদার মশাই এবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি ভীষণ শয়তান রে বাবা চানু, ওর সঙ্গে আর পেরে উঠবো না। যাক বাবা, কাল সকালে বিয়ের বন্দোবস্ত করতে হবে দেখছি। মেয়েটাকে দিতেই হবে ওর হাতে। এরপর আর কি, চানুর সঙ্গে জমিদার কন্যার শেষমেশ বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলেই না আজকাল। জমিদার মশাই এবং তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করেন, আর লোকের কাছে গিয়ে বলেন, আমার ঝানু চোর চানু। শেষ হলো আজকের নিবেদন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে জোলা আর 7 ভূত। আজকের গল্পের কথক ও অন্যান্য চরিত্রে শুভ, জোলার স্ত্রী, জোলার মা, বুড়ি, চানুর মা ও জমিদার গিন্নির চরিত্রে সমৃদ্ধি, চানু, বন্ধু ও এক চোরের চরিত্রে অভ্র। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।